প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে অসংখ্য স্বাগতম। আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ মানব কল্যাণ আবুল ফজলের লেখা। সেই মানব কল্যাণ প্রবন্ধের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পাঠে আমরা আবুল ফজলের লেখক পরিচিতি নিয়ে সম্পর্কে কথা বলেছিলাম, তার সংক্ষিপ্ত জীবন কর্মের উপরে আমরা আলোকপাত করেছিলাম এবং সেই আলোকপাত করতে গিয়ে সেই আলোকে আমরা প্রথম পাঠের যেই অংশটুকু সেই অংশটুকু পড়তে গিয়ে আমরা খেয়াল করেছি যে মানব কল্যাণ প্রবন্ধের সম্পূর্ণ পাঠ জুড়েই আবুল ফজলের যে ব্যক্তিগত জীবনাদর্শ এবং চিন্তা ভাবনা, দেশ এবং রাষ্ট্রের সংস্কার সম্পর্কে তার চিন্তা এবং মানুষের কল্যাণ বা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমাদের কি কি করণীয় সেইটি সম্পর্কে আবুল ফজল আমাদের সামনে আলোকপাত করছেন। এবং সেই পাঠ পর্যালোচনা করতে গিয়ে আমরা খেয়াল করলাম যে আবুল ফজলের সামগ্রিক জীবনের যত কর্ম এবং সামগ্রিক জীবনের যে চিন্তা ভাবনা, সেটা একটা গভীর ছাপ মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে আছে। এবং এটা আসলে কেবল আবুল ফজলের ক্ষেত্রে, আবুল ফজলের লেখার ক্ষেত্রেই ঘটেছে ব্যাপারটি এমন নয়। সাহিত্যের যারা বড় বড় রথী মহারথী রয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনের যে ব্যক্তিগত জীবনাদর্শ, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সেইগুলো তাদের লেখার মধ্যে প্রতিফলিত হয় কিংবা ফুটে ওঠে। তবে উপন্যাস, গল্প, কবিতা প্রভৃতি সাহিত্যের বিভিন্ন শাখা বাদ দিলে আমরা যদি সাহিত্যের প্রবন্ধের উপরে বিশেষ আলোকপাত করি, তাহলে আমরা খেয়াল করব যে একটা উপন্যাস কিংবা একটা গল্প কিংবা একটা কবিতা, তার মধ্যে একজন লেখকের ব্যক্তিগত চিন্তার ছাপ যতখানি থাকে তার থেকে আরো অনেক বেশি সরাসরি এবং আরো অনেক গভীরভাবে লেখকের ব্যক্তিগত জীবনাদর্শের ছাপ পড়ে প্রবন্ধের মধ্যে। কারণ প্রবন্ধের মধ্যে একজন লেখক কোনো কল্পিত চিত্র তৈরি করেন না কিংবা কোনো চিত্রকল্প তৈরি করেন না, তিনি কোনো কল্পিত চরিত্র তৈরি করেন না কিংবা সেই চরিত্রগুলোকে তিনি সামনের দিকে উন্নীত করেন না, যেটা উপন্যাসে হয় কিংবা যেটা গল্পে হয়। বরং প্রবন্ধের মধ্যে একজন লেখকের মূল উদ্দেশ্য থাকে যে কতখানি প্রাঞ্জল ভাষায় মানুষকে তার যে দায়িত্ব কিংবা তার যে বোধ, সেই দিকে মনোনিবেশ করানো যায়। এবং আবুল ফজল এখানে যখন আমাদের সামনে মানব কল্যাণ নিয়ে বার্তা বলছেন, তখন মানব কল্যাণ বলতে তিনি নিজে কি বোঝেন এবং সমাজের, বর্তমান সমাজের মানব কল্যাণ শব্দদ্বয়ের প্রতি যে বোঝাপড়া, সেটির তফাৎকে তিনি তুলে ধরছেন। এবং এই প্রবন্ধের মধ্যে প্রবন্ধের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে যে একজন লেখকের কিংবা একজন চিন্তাবিদের, যিনি চিন্তা করেন কিংবা যিনি সমাজ কিংবা রাষ্ট্র কিংবা সময় নিয়ে ভাবেন, তার চিন্তা ভাবনা এবং তার কর্ম আরো অনেক বেশি সেই প্রবন্ধের মধ্যে প্রস্ফুটিত হয়, যেইটি একটা উপন্যাসে নাও হতে পারে কিংবা যেইটি একটা কবিতাতে নাও ঘটতে পারে, যেটি একটা সিনেমাতে আমরা নাও দেখতে পারি। তো আমরা আর কথা না বাড়াই, আজকের পাঠে আমরা আলোচনা করব এই মানব কল্যাণ প্রবন্ধের যে পরবর্তী পাঠ, সেই পরবর্তী পাঠ নিয়ে আমরা পর্যালোচনা করব এবং একই সাথে সেখানে আবুল ফজল শব্দের যে নানাবিধ ব্যবহার করেছেন, সেই শব্দের নানাবিধ ব্যবহার নিয়ে আমরা দৃষ্টিপাত করব এবং একই সাথে আমরা পড়তে পড়তে মূল পাঠটিকে বিশ্লেষণ করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাই। আবুল ফজল সর্বশেষ পাঠে বলছিলেন যে মানব কল্যাণ বলতে তিনি বোঝেন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেইটি তিনি আসলে কোন ধারণার বশবর্তী হয়ে আমাদের সামনে তুলে ধরছেন সেইটির অবতারণা করতেই যেন তিনি হচ্ছে আমাদেরকে একটি চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। তিনি বলছেন, একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। এভাবে তিনি লোকটিকে কেবল স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবন যাপনের উপায়। এবং তিনি এখানে আবার তার পূর্বের কথার খেই ধরে বলছেন যে ওই যে আমরা একটু আগে আমরা এর আগের পাঠে যেটা আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তির পক্ষে কিংবা একজন রাষ্ট্রের পক্ষেও কোনোভাবেই চেয়ে চিনতে কিংবা হাত পেতে নেওয়া, সেটা যেমন তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে, এবং সেটা কেবল ব্যক্তি মর্যাদাকে নয় বরং জাতি হিসেবে মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এবং সেই উদাহরণ তিনি বলছেন যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে বলেছেন যে অভাবী তাকে দান করতে, এবং তিনি কিন্তু তার ব্যক্তিগত জীবন দিয়ে আমাদেরকে এইটি শিখিয়েও গিয়েছেন যে যদি আমাদের কাছে সুযোগ থাকে তাহলে সেই অভাবী কিংবা সেই যে অসহায় দীন মানুষটি, সেই মানুষটিকে স্বাবলম্বনের পথ দেখিয়ে দিতে। এবং তিনি তার জীবনে বা ব্যবহারিক জীবনে সেইটি করিয়ে আমাদের সামনে উদাহরণ হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। এক ব্যক্তি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ সাহায্য চাইতে আসে, তখন তিনি তাকে কোনো অর্থ সাহায্য দেননি, বরং তাকে একটি কুড়াল কিনে দিয়ে বলেছিলেন যে তুমি বন থেকে কাঠ কাটো, কাঠ কেটে তুমি সেটা যখন বাজারে বিক্রি করবে তখন তুমি যেমন স্বাবলম্বী হবে, এবং একই সাথে তিনি কিন্তু মুখে উল্লেখ না করেও অনেকটা
পরোক্ষভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন যে হাত পাতা কিন্তু কোনো মর্যাদাবান মানুষের কাজ নয়, বরং নিজের জীবিকা নিজে উপার্জন করা সেইটি একজন মর্যাদাবান মানুষের কাজ। এবং তিনি একই সাথে আমাদের সামনে এইটিও বোঝাতে চাচ্ছেন যে রাষ্ট্র হিসেবেও, যে রাষ্ট্র হাত পেতে অন্যের কাছে দান দক্ষিণা নিয়ে চলে, সেটি কিন্তু তার মর্যাদাবান হওয়ার উপায় নয়, এবং সেই রাষ্ট্র কখনো মর্যাদাবান মানুষ তৈরিও করতে পারে না। মর্যাদাবান হতে হলে তাকে কিন্তু নিজেকে স্বাবলম্বী হতে হয়, তার যে নিজের উৎপাদন, সেই উৎপাদন বাড়াতে হয়, নিজের যে অর্থনৈতিক স্বাধীনতা সেটিকে নিশ্চিত করতে হয়। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। সে সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার, সে পরিবারকেও পালন করতে হয় দায়িত্ব। সোপান শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, এবং তিনি বলছেন মানুষকে মানুষ হিসেবেই তার মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে। মানবিক বৃত্তি বলতে কি বোঝায়? আমাদের মধ্যে মানুষ হিসেবে বেশ কিছু প্রবৃত্তি রয়েছে, সেটা অন্যান্য সকল সৃষ্টির মতনই। যেমন একটা বাঘের মধ্যে তার কিছু প্রবৃত্তি রয়েছে, একটা হরিণের মধ্যে কিছু প্রবৃত্তি রয়েছে, তেমন মানুষ হিসেবে আমাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটি অন্য কোনো পশু কিংবা প্রাণীর সাথে খাপ খায় না, এবং সেইটি হচ্ছে আমাদের আবেগ কিংবা অনুভূতি। সেই অনুভূতিকে আমাদেরকে বিকাশ করতে হবে, এবং সেই বিকাশ করার জন্য যে সিঁড়ি তৈরি করার, আমরা যে মানবিক প্রবৃত্তির পথে এগিয়ে যাব, বৃত্তির পথে এগিয়ে যাব, বৃত্তির বিকাশের পথে এগিয়ে যাব, সেইটির যে সিঁড়ি, সেই সিঁড়ি রচনা করবে আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র। এবং সেই সিঁড়ি কিভাবে তৈরি করবে? সেই সিঁড়ি সে তৈরি করবে শিক্ষা এবং মনুষ্যত্ব বোধ তৈরির মাধ্যমে। সে আমাদেরকে পড়াশোনা করাবে, রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে পড়াশোনা করানো, এবং আমরা যখন পড়াশোনা করব তখন আমরা বুঝতে শিখবো যে একজন মানুষের দুঃখ কিংবা একজন মানুষের আনন্দ কিংবা একজন মানুষের বেদনা, সেইটুকু অপর মানুষ হিসেবে কিভাবে নিজের মধ্যে ধারণ করতে হয়। আমরা যখন ঠিক অপর মানুষের বেদনা নিজের মধ্যে ধারণ করতে পারবো, অপর মানুষের আনন্দ নিজের মধ্যে ধারণ করতে পারবো, কেবল তখনই একটা সমাজ হিসেবে আমরা একত্রিতভাবে আচরণ করতে শিখব। এবং মানুষ যখন সমাজ হিসেবে একত্রিতভাবে আচরণ করতে শেখে, তখনই সেই সমাজ সফলতার পথে এগিয়ে যায়। এবং তিনি বলছেন এই সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে আমাদের পরিবার। কেননা একজন শিশু সে জন্মগ্রহণের পর চারপাশে যে বৃহত্তর সমাজ, সেই বৃহত্তর সমাজের আগে দেখে তার পরিবারকে। সে তার পিতামাতার কাছে বেড়ে ওঠে, এবং সে তার পিতামাতার কাছে যখন তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং সেই শিক্ষা গ্রহণ সমাপ্ত হয়, তার মধ্যে দিয়ে সেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করে সে কিন্তু সমাজে পা বাড়ায়। সেই সমাজে সে যখন স্বাধীনভাবে পা বাড়ায়, সে সমাজের প্রতি কি আচরণ করবে, সমাজের অন্য মানুষটির প্রতি সে নিজের মধ্যে কি ধরনের অনুভূতি ধারণ করবে, এই সকল কিছুই কিন্তু নির্ধারিত হয় তার সেই একেবারে প্রাথমিক পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে। কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই। ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয়, তখন সে পরিধিতে সে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না কেন, তখন সে দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপরেও বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ এবং ক্ষেত্র গড়ে তোলার উপরে। এরপর তিনি বলছেন যে এই পরিবার থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে সে যখন বৃহত্তর পরিধিতে পা বাড়াচ্ছে, সে স্কুলে যায় কিংবা সে মক্তবে যায়, সে মাদ্রাসায় যায়, সে কলেজে যায়, বিশ্ববিদ্যালয় শেষ করে, এবং একটা পর্যায়ে সে যখন জীবিকা অর্জন করতে শুরু করে, সে নিজে তার সঙ্গী কিংবা সঙ্গিনীকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে সে আরেকটা পরিবার শুরু করে, এবং আরেকটা পরিবারে তার সন্তান হয়। এভাবে মানুষের যে জীবন সেটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো এই যে সামনের দিকে এগিয়ে যেতে যেতে তাকে আরো অনেকগুলো প্রতিষ্ঠানের মুখোমুখি হতে হয়। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান, তার অফিস আদালত যে কোনো কিছু হতে পারে। রাষ্ট্র নিজেও কিন্তু একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মুখোমুখি হতে 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 এই প্রতিষ্ঠানগুলোর তখন সেই দায় থাকে যে মানুষের জীবনকে একটা সুষ্ঠু এবং সুশৃঙ্খল জীবনের দিকে পরিচালনা করবার। পরিবার আমাদেরকে প্রাথমিক শিক্ষা দেয়, এবং পরবর্তী যে আমাদের সামনের দিকের উন্নয়নমুখী শিক্ষা, সেই উন্নয়নমুখী শিক্ষা আসে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে। এবং আবুল ফজল এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বলতে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা ভবিষ্যতে যা শিখব এবং যা প্রয়োগ করব, তার একটা বড় অংশ নির্ভর করে অনুকূল পরিবেশ এবং ক্ষেত্র গড়ে তোলার উপরে। অর্থাৎ যেই শিক্ষার্থী বা যেই শিশু সে 6 বছর বয়সে স্কুলে গিয়েছে, সে তারপরে কলেজে পা দিয়েছে এবং সে বিশ্ববিদ্যালয়ে পা দিয়েছে, বা সে মাদ্রাসায় গিয়েছে এবং সে তার পড়াশোনা সমাপ্ত করেছে,
এবং তারপরে জীবিকার ক্ষেত্রে প্রবেশ করে, এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে একটা অনুকূল পরিবেশ গড়ে তোলার। যে শিশু অনুকূল পরিবেশ পায় না, তার পক্ষে কিন্তু তার নিজের জীবনকে বিকাশ করা সম্ভব হয় না। যেমন একজন শিশুকে কেবল যদি আমরা তার কার্যকলাপের জন্য দোষারোপ করতে থাকি, তাহলে সেই শিশু কিন্তু বড় হয়ে সে কিন্তু আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসহীনতায় ভোগে। সে কিন্তু সাহস পায় না যে আমি যে কাজটা করব সেটা যদি ভুল হয়, সেটা যদি ঠিক হয়, কারণ আমরা সবসময় তাকে বেড়ে ওঠার পথে আমরা তাকে কেবল দোষারোপ করেছি এবং আমরা তাকে হীনমন্য করে গড়ে তুলেছি। ফলে সে যখন পরিবার তৈরি করে এবং তার যখন সন্তান হয়, সেই সন্তানকেও সে কিন্তু সেই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার শিক্ষা দিতে পারে না। তার মানে একটা মানুষের জীবন অনেক বেশি নির্ভর করে এই অনুকূল পরিবেশ এবং সেই ক্ষেত্র গড়ে তোলবার উপরে। প্রতিটি মানুষ যেমন সমাজের সাথে সম্পর্কিত, তেমন তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সাথে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার এক অবমাননাকর পদ্ধতি, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়ানোর লোকের অভাব নেই দেশে। এবং তখনই আবুল ফজল বলছেন যে আমাদের সমাজে এবার বাস্তবতা কি। তিনি তো আমাদেরকে একটা দিক নির্দেশনা দিলেন, কিন্তু বাস্তব সমাজে তিনি বলছেন যে আমাদের সমাজের প্রত্যেকটি ভালো এবং মন্দ একে অপরের সাথে সংযুক্ত, এবং সমাজ কিভাবে কাজ করবে সেইটির সাথে যেমন মানুষের ভালো মন্দ সংযুক্ত, মানুষ কিভাবে কাজ করবে সেইটি সমাজের ভালো মন্দের সাথে সংযুক্ত। তার মানে এরা একে অপরের উপর নির্ভরশীল। এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা কিন্তু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তাই এই প্রক্রিয়ার দিকে যদি আমরা আলোকপাত না করি, এই প্রক্রিয়ার দিকে যদি আমরা সদয় দৃষ্টি না দেই, তাহলে দেখা যেতে পারে যে সমাজের কোনো ভুলের কারণে মানুষের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা মানুষের কোনো ব্যক্তিগত ভুলের কারণে সমাজের যে প্রবাহ, সেই প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং তারপর তিনি বলছেন যে এই যে সম্পর্ক, সেই সম্পর্ককে কিন্তু আমাদের নিজেদের মনে উপলব্ধি করতে হবে। আমরা যখন মানুষের ভালো মন্দ, নিজের ভালো মন্দ এবং সমাজের ভালো মন্দ এইটিকে উপলব্ধি করব না, তখন মানব কল্যাণ কেবল দান খয়রাতে পরিণত হয়ে যায়। আমি 10 টাকা দান করছি, 10 টাকা দান করেই আমার কাজ শেষ। তো দেখা যায়, দেখবো আমরা যখন বাস স্টেশনে যাই, রেল স্টপে যাই, আমরা দেখবো প্রচুর মানুষ সেখানে ভিক্ষা করছে এবং এরা সবসময় মানুষের কাছে হাত পেতে দান নিচ্ছে। এদের মধ্যে কেউ কেউ যে একেবারেই অসহায় নয় তা নয়, কিন্তু এদের মধ্যে একটা বড় অংশ ভিক্ষা করে কেবলমাত্র সহজে টাকা পয়সা উপার্জন করার লোভে। এবং তারা যখন এই সহজে টাকা পয়সা উপার্জন করার জন্য নিজে কাজ না করে ভিক্ষার জন্য হাত পাতে, তখন তাকে যে আমি দান করছি এবং সে যে দান গ্রহণ করছে সেইটির কিন্তু আর কোনো বৃহত্তর উপলব্ধি আমাদের সমাজের জন্য কাজে লাগে না। সেই ব্যক্তি যদি সেই দানের টাকা নিয়ে নিজের জন্য যদি একটা ব্যবসা তৈরি করত, কিংবা সে যদি জীবনের অন্য কোনো কাজে লাগাতো যেখান থেকে তাকে আর কখনো ভিক্ষা করতে হবে না, বরং সে নিজের জীবিকা অর্জন করে নিজের জীবন অতিবাহিত করতে পারবে, তাহলে কিন্তু সেই দান অর্থসূচক বা অর্থবোধক হতো। তার মানে এই ধরনের সমাজের ভালো মন্দ এবং মানুষের ভালো মন্দের এই উপলব্ধি ছাড়া আমাদের যে দান খয়রাত বা মানব কল্যাণ, সেটা আবুল ফজল বলছেন কেবল দান খয়রাত হয়ে যায় এবং কাঙালি ভোজনের মতন মানব মর্যাদার অবমাননা করা একটা পদ্ধতি হয়ে যায়। এবং এখানে তিনি বলছেন যে এই উপলব্ধি ছাড়া দান খয়রাত মানব মর্যাদার জন্য অবমাননা কর, কারণ এই উপলব্ধি ছাড়া দান খয়রাত মানুষকে তার ব্যক্তিগত বিকাশের পথে ঠেলে তো দেয়ই না, বরং একই যে চক্র, দারিদ্র্যের দুষ্ট চক্র, সেই দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে আমাদেরকে আবদ্ধ রাখে, যেটা আমাদের সমাজে বাস্তবতা হিসেবে আমাদের সামনে ফুটে উঠেছে। এবং তিনি বলছেন খুবই দুঃখ ভরা কণ্ঠে যে এসবকে বাহবা দিয়ে এবং এসব করে বাহবা কুড়ানোর মতন লোকেরও আমাদের অভাব নেই দেশে। মানে আমাদের দেশে এমন কিছু লোক তৈরি হয়েছে যারা এই দান খয়রাত করে প্রচন্ড পরিমাণে বাহবা পায়, এবং বাহবা অনেকে তাদের জন্য দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। ফলে আমাদের যেই মানব কল্যাণ, সেটি মানব কল্যাণ না হয়ে বরং কিছু ব্যক্তি বিশেষের কল্যাণ এবং ব্যক্তি বিশেষের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি রক্ষার একটি প্রক্রিয়া হিসেবে আমাদের সামনে আটকে রয়েছে। মানে যে দান করে তার দান তো কোনো কাজে লাগেই না, বরং সে দান দিয়ে কিছুটা বাহবা কুড়ায়, মানুষজন তাকে চেনে সমাজের একজন বিশাল ধনী হিসেবে, তাতে তার কিছু লাভ হয় বটে, কিন্তু আদতে সমাজের কোনো ধরনের লাভ হয় না, বরং ওই দারিদ্রের দুষ্টচক্র একই সাথে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তিনি বলছেন যে এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং তিনি বলছেন আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাবার প্রয়োজন নেই, আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলেই তা বোঝা যায়। এবং তিনি বলতে চাচ্ছেন
এতক্ষণ ধরে আমরা যে পাঠ পর্যালোচনা করলাম যে এই জৈব অস্তিত্বের প্রতি এই ধরনের যে সহানুভূতিশীল ক্রিয়াকলাপ মনুষ্যত্বকে বাদ দিয়ে সেটা কিন্তু মানব কল্যাণের জন্য ফলপ্রসূ নয়, বরং এই এই ধরনের মানব কল্যাণ আমাদের সামনে মানুষের যে রূঢ় বাস্তবতা, আমাদের সমাজে যে রূঢ় বাস্তবতা, সে তার একটা কুৎসিত ছবিকে তুলে ধরে। এবং তিনি বলছেন যে এই কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের চারপাশেই এরকম অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে যেখানে আমরা যদি কিছুটা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের জীবনকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে সেই দান করার থেকেও বেশি কিছু করতে হবে। আমাদেরকে সেই মানুষজনকে নিজেদের অর্থনৈতিক মুক্তি খুঁজে নেওয়ার পথ দেখিয়ে দিতে হবে। এবং তারপরে তিনি বলছেন বর্তমানে মানব কল্যাণ বলতে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না বরং বিভক্ত করে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র কেবল সমতা আর সহযোগিতার পথে। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফসল। এবং তিনি বলছেন যে আমরা যে গর্ব করি আমাদের নিজস্ব পরিচয় নিয়ে, আমাদের রাষ্ট্র, জাতি, সম্প্রদায় নিয়ে, আমরা মুসলমানরা মনে করি যে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ, যারা হিন্দু তারা মনে করে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ, যারা বাংলাদেশি তারা মনে করে বাংলাদেশিরাই শ্রেষ্ঠ, যারা আমেরিকান তারা মনে করে আমেরিকানরাই শ্রেষ্ঠ। এই প্রত্যেকে যে নিজস্ব গোষ্ঠীগত চিন্তা নিয়ে গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু মানুষকে মিলন ঘটাচ্ছে না মানুষের মাঝে, বরং মানুষকে বিভক্ত করছে। মানুষকে আবার কেবল মুসলমান পরিচয় আটকে ফেলছে, বা হিন্দু পরিচয় আটকে ফেলছে, বা খ্রিস্টান পরিচয় আটকে ফেলছে, বা আমেরিকান বা ভারতীয় বা বাংলাদেশি এমন পরিচয় আটকে ফেলছে। এইটি করা যাবে না, বরং মানুষকে মানুষ হিসেবে পরিচিত হতে হবে। এবং আমরা অবশ্যই আমাদের রাষ্ট্র এবং জাতি এবং সম্প্রদায়গত পরিচয়কে সামনে তুলে ধরবো, কিন্তু সেইটিকে কখনোই আমরা আমাদের শ্রেষ্ঠতার পরিচায়ক হিসেবে দেখতে পারবো না। এবং তিনি বলছেন যে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারই ফসল, এবং মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা এবং আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। এবং তিনি বলছেন যে বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে লালন, সবাই, রবীন্দ্রনাথ থেকে নজরুল, সবাই কিন্তু মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। তারপরেও সেই লেখাগুলোকে বা তাদের যে চিন্তাগুলো, তাদের যে শিল্পকর্ম কিংবা তাদের যে অবদানগুলো, সেগুলোকে কিন্তু আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। এটি যদি আমাদেরকে জীবনে প্রয়োগ করতে হয়, দুঃখিত, আমাদেরকে যদি সেটি জীবনে প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমাদের তাদের যে শিল্পকর্ম এবং তাদের যে চিন্তা ভাবনা, সেইগুলোকে আমাদের বর্তমান চিন্তা ভাবনার সাথে মেলাতে হবে, এবং মিলিয়ে আমাদের এই মানবিক চেতনাকে সামনে তুলে ধরে এগিয়ে যেতে হবে, কোনো রাষ্ট্রীয় কিংবা সম্প্রদায়গত কিংবা গোষ্ঠীগত চিন্তা ভাবনা নিয়ে নয়। এবং তখনই কেবলমাত্র মানব কল্যাণ করা সম্ভব। সমাজের সবাইকে যেমন একসাথে কাজ করতে হবে, পৃথিবীর সকল রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে, পৃথিবীর সকল মহাদেশের সকল প্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে, এবং সবার লক্ষ্য থাকতে হবে কিভাবে মানুষের উন্নয়ন করা যায়। এবং সেই মানুষের উন্নয়নের পথে আমরা যখন হাঁটবো, তখনই মানুষ তার অর্থনৈতিক মুক্তি পাবে, এবং তার যত অন্তরায় সেইটি পার হয়ে সে আমাদের সামনে একজন মহৎ এবং মহান একটি সৃষ্টি হিসেবে তার নিজেকে তুলে ধরবে। এই ছিল আজকে আমাদের পাঠ পর্যালোচনা। আমরা পরবর্তী ক্লাসে যে বাকি পাঠটুকু রয়েছে এই গল্পের, সেই দুঃখিত এই প্রবন্ধের সেই বাকি পাঠটুকু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সঙ্গে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।